সত্তরের খুব অশান্ত দশক বলা হয়, কিন্তু সেই দশক ছিল একটা স্বর্ণযুগ। নতুন ভাবনার, সমাজকে নতুন কিছু পাল্টে দেওয়ার, মানুষের জন্য কিছু করার, সেই তাগিদা থেকেই যখন আমরা মাত্র তৃতীয় বর্ষের ছাত্র মেডিকেল কলেজের, এশিয়ার সবচেয়ে পুরনো মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজের, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা যে অ্যালোপ্যাথি চিকিৎসা শিখছি, সেই চিকিৎসার মধ্যে দিয়ে বহু মানুষকে সব কিছু ধরনের পৌঁছানো যাচ্ছে না। ওষুধ তো একটা চিকিৎসকের হাতে থাকে না, এটা কোম্পানিদের হাতে। তো সেইটাকে আমাদের যদি কিছু আমাদের হাতে যেটা সম্পূর্ণ আমরা সাহায্য করতে পারি, তখন আমাদের কাছে অ্যাকুপাংচার চিকিৎসার কথা কানে আসে। এবং সেটাতে আমরা দেখতে পাই একজন চিকিৎসক নিজেই তিনি রোগকে যেমনি ধরতে পারেন তেমনি চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলতে পারেন। নাম ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড মেডিসিন। এটা ইন্টিগ্রেটেড মেডিসিনের কনসেপশন 81 সালে একেবারেই নতুন ছিল। বহুজনে বলতেন যে ইন্টিগ্রেটেড মেডিসিন বলতে আবার কি বোঝায়, সব তো একটু খিচুড়ির মতো হয়ে গেল। আসলে আমরা বলতাম, আমরা সবাই জানি খিচুড়ি একটা অত্যন্ত উপাদেয় একটা জিনিস, তাকে করাটা খুব কঠিন জিনিস। যে আমরা একসাথে মিলে এই বিভিন্ন চিকিৎসা পদ্ধতিগুলোকে নিয়ে আমরা কাজ করেছিলাম। তার মধ্যে অ্যাকুপাংচারের সাথে সাথে এটা পরিচিতই অ্যাকুপাংচার হসপিটাল আকারে, যে কোনো লোককে জিজ্ঞেস করলে অ্যাকুপাংচার হসপিটাল সম্বন্ধে জানে। দীর্ঘকাল থেকেই প্রায় আজ 30 বছরের ওপর ধরে যোগের শিক্ষা, প্রসার, গবেষণা, প্রাকৃতিক চিকিৎসা, এই সমস্তগুলোকে, এবং তারপর সেই সমসাময়িক সময় থেকে প্রায় 90-এর দশকের শেষ থেকেই আমাদের মনে হয়েছিল যে খাদ্য হচ্ছে একটা চিকিৎসার একটা বিষয়। এই খাদ্যকে যদি আমরা বাদ দিয়ে ভাবি, যা কিছু খেলাম, অনেকেই বলে থাকেন এই চিকিৎসাগুলো, বিভিন্ন ধরনের চিকিৎসার প্রেসক্রিপশন করেন, বলে দেন আপনি যা খুশি খাবেন, যেরকম হয় আপনি যেরকম খাচ্ছিলেন সেরকম খাবেন। আমরা তা বলি না, আমরা সব বিষয়টাকে মনে করি যেটা খাদ্য একটা চিকিৎসা হিসেবে আমরা জানি এবং সেটাকে মান্য করি। সেই জন্য আমরা তাকে বিশ্লেষণ করি, তাকে জিজ্ঞেস করি তার পক্ষে কি সম্ভব, তিনি কি পছন্দ করেন, সব দিক বিবেচনা করে আমরা খাদ্যর ওপরে। বিপদের সময়তে আমি একটা হসপিটালে ভর্তি হলাম, অপারেশন হলো, তখন একটা বিরাট খরচ, বিরাট কোনো দুর্ঘটনা হলো। তো আমরা বলি যে আপনি এই যে বিরাট খরচের জন্য যে হিসাবটা করছেন, সেই খরচের হিসাবটা যদি আপনার নিজের জীবনের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি তার একটা অংশ ব্যয় করেন, তাহলে আপনার আগামী দিনের যে সম্ভাব্য খরচ, বহু রোগের থেকে আপনি অনেক বাঁচতে পারেন। আমরা করোনাকালে এটা দেখেছি, যারা জীবনযাত্রা ভালো রাখতেন, খাওয়া দাওয়া ঠিক করতেন, তারা করোনাকালে খুব কম ভুগেছেন কিংবা ভোগেননি। আমরা দেখেছি খুব সাধারণ মানুষরা অনেক কম এফেক্টেড হয়েছেন, আর যারা খুব অত্যন্ত সুখী, ধনী এবং ওই কৃত্রিম জীবন আর কৃত্রিম খাওয়া, এই সমস্তগুলোতে যারা অভ্যস্ত হয়েছেন, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। অর্থাৎ যারা প্রাকৃতিকভাবে, তারা ওই ছোটোখাটো জিনিস নিয়ে খেয়ে কোনোরকমভাবে প্রকৃতির কোলে মানুষ হয়েছেন, তারা কম ক্ষতি হয়েছে তাদের। খুব কঠিন অবস্থার মধ্যে আজকে গোটা পৃথিবী চলছে। তো কখন কোথায় কি যুদ্ধ বাজছে, কোথায় কি প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, তার মধ্যেও আমাদের বাঁচতে হবে এবং বাঁচার স্বপ্ন নিয়েই আমাদের যেতে হবে। খাবারও তার মধ্যে থেকে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান, যে খাবার আমাকে ক্ষতি করবে না, আমাকে সাহায্য করবে এই ধরনের যে একটা কঠিন অবস্থার মধ্যে থেকে ভালো করে বাঁচতে। আপনি তাকে খুঁজুন, ভালো সম্পর্ক গড়ে তুলুন, ভালো চিন্তার মধ্যে থাকুন, এবং কখনো ওই যন্ত্রপাতির ওপরে যেটা আমরা খুব আসক্ত হয়ে পড়ি, সেগুলোর থেকে আপনি সরে আসুন। হ্যাঁ, বাতে আক্রান্ত হওয়াটা আমাদের দেশের যে জলবায়ু, তার একটা প্রধান দিক। সেই জলবায়ুর কারণেই বেশিরভাগ মানুষ এখানে বাতে আক্রান্ত হন। খাদ্যাভ্যাসটাও একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি এখানে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, বা কাঁধে ব্যথা, বা ঘাড়ে ব্যথা, এরকম সমস্ত বিভিন্ন সন্ধিতে ব্যথা আর কি, এইগুলো নিয়ে আসেন। এবং তার মধ্যে পুরুষরা তো আসেন, ও মহিলারা খুবই বেশি রকম আসেন, কারণ তাদের সেখানে তাদের জীবনের আর কি জীবনধারাটা যেভাবে চলে, তারা বেশিরভাগ ধরুন কেউ কাজ বাইরে চাকরি করলেন বা না করলেন, ঘরেও থাকলেন, কিন্তু তাদের দায় দায়িত্ব হচ্ছে যে সংসারকে সামলে তারা তবে বেরোবেন বা খাবেন। ফলে তাদের খাওয়া দাওয়া, ব্যায়াম ইত্যাদি সব কিছুরই মধ্যে একটা অনিয়ম হয়ে যায়। সেই কারণে মহিলারা বেশি বেশি করে বাতে কিন্তু আক্রান্ত হন।
এবং আমাদের এখানে যখন তারা আসেন তখন আমরা এই আকুপাংচার চিকিৎসায় এতে বড় উপকার হয়, খুবই উপকার হয়। কিন্তু একই সঙ্গে এই সমন্বিত চিকিৎসার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। কি হলো না, খাবার তারা খাবেন নিয়মিত, নিজের ওইভাবে অযত্ন করলে হবে না। সকালবেলা থেকে অনেকটা ফাঁকা সময় চলে যাবে পেট খালি, তারপর যে খাবার খাবেন সেটা হজম হবে না। এটা হচ্ছে একটা ব্যাপার, খাবারের সময়কে একটা নিয়ন্ত্রিত করা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে ব্যায়াম করা। একটা ব্যায়াম, তারা অনেক পরিশ্রম করেন কিন্তু সেটা হচ্ছে একটা একঘেয়ে ধরনের পরিশ্রম। আর ব্যায়াম মানে হচ্ছে সমস্ত আমাদের অস্থি গ্রন্থিগুলো, তার সঙ্গে মাংসপেশি সবের একটা মানে পরিকল্পিত পরিশীলিত চলাচল, এইটা হচ্ছে ব্যায়াম। আর তার সঙ্গে প্রাণায়াম আছে, আসন আছে, সেইগুলোতে যেমন হজমেরও ক্ষমতা বাড়ে আর সব দিক থেকেই বাড়ে, ঘুম ভালো হয়, সবই, বিশ্রামটাও পুরো হয়। তো মহিলাদেরকে আমরা বেশিরভাগ তাদেরকে এই ধরনের, তাহলে আকুপাংচারও করি, তার সঙ্গে আকুপাংচার, মক্সিভার্সন এইসব, তার সঙ্গে আবার খাবারের নিয়ম, মানে কাগজে লেখাও আছে যে সকাল থেকে কি কি খাবেন, সেখানে কিসের ওপর জোর দেবেন। আর কি চিনি খেতে যেমন বারণ করি, যে চিনি করি শরীরে খুব ক্ষতি করে। খাবার এমন ধরনের বেশি কার্বোহাইড্রেট খেয়ে নেবেন না, সবজি তার সঙ্গে যে একটা ভারসাম্য রক্ষা করে খাবেন, প্রোটিনটা ফ্যাটটা কতটা পরিমাণ কি কি করে খাবেন, যাতে করলে নাকি প্রাকৃতিক খাবার, যেমন আমাদের এখন জোয়ার বাজরা বা অন্যান্য অনেক কিছু, রাগি, এইসবগুলো হচ্ছে, শাকের মধ্যে বিভিন্ন শাক পাতা নিয়মিত খাওয়া, সবজি একটা করে। আবার ভালো থাকতে গেলে যে প্রচুর মাছ মাংস খেতে হয় তাও নয়, প্রতি কেজি ওজনে 1 গ্রাম করে প্রোটিন খেলেই হয়। এইগুলো তাদের ফল খাওয়ার অভ্যাস করানো। বেশিরভাগ জন ভাবেন কি যে ফল হয় পুজোয় দিতে হয়, অথবা কোনো সেরম কিছু থাকলে তবে ফল খাওয়া হবে, আর না হলে ফল তারা খান না। হ্যাঁ, অসুখ করলে ফল হতে পারে, কারুর বাড়ি দেখা করতে গেলে অসুস্থ মানুষের, তখন ফল নিয়ে যাওয়া যেতে পারে। কাউকে যদি জিজ্ঞেস করি আপনি ফল খান, আমি কি অসুস্থ যে ফল খাবো, এরকমই ধারণা আর কি। কিন্তু ফলটাও নিয়ম করে, এবং সবসময় হচ্ছে যে ঋতুতে যে ফল পাওয়া যায়, আর সেইটা সকালের দিক করে খেতে বলি আমরা, বিকেলের পর নয়। এইভাবে আমরা বলি। আর রাত্রিরের খাবারটা একটা এমন সময় খাওয়া যে আমি অনেক দেরি করে খেলাম, সে খাবার হজম হতে প্রায় মাঝরাত পেরিয়ে গেল, ঘুম হবে না, বদহজম হবে, এবং পেটের অম্বল ইত্যাদি সব কিছু, কোষ্ঠকাঠিন্য একটা বড় রোগ, সেটাও হতে থাকবে। এইগুলো আমরা সবাইকে বলি। আর বাত ব্যথা ছাড়াও সকলেরই ধরুন হজমের যে সমস্যা বলুন, মানে আমাদের পুরো পৌষ্টিক নালীর চিকিৎসা, শ্বাসনালীর, শ্বাসতন্ত্রের চিকিৎসা, জননতন্ত্রের চিকিৎসা, রেচনতন্ত্রের চিকিৎসা, এমনকি মনে রাখা, মস্তিষ্কের ভালো কাজ ইত্যাদি সমস্ত, আজকাল যে অনেক রকম পার্কিনসন্স ডিজিজ খুব বেড়ে যাচ্ছে, এই সবেরও খুব ভালো চিকিৎসা এই সমন্বিতভাবে হতে পারে।